হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই চলতি সপ্তাহটা আমাদের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা আরও ভালো করে বলতে গেলে পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থায় এই সপ্তাহটা একটা অত্যন্ত ক্লাইম্যাক্সে পৌঁছে যাবে। তার কেন না, সেগুলোকে আমি আস্তে আস্তে বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি। আমরা সবাই জানি যে সুপ্রিম কোর্টে যখন 2016 এসএসসি মামলা ওঠে, তখন কিন্তু সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস দুটো কথা বারবার বলেছিলেন। প্রথম কথা বলেছেন সিস্টেমেটিক ফ্রড, অর্থাৎ পশ্চিমবঙ্গবাসী হিসেবে একটা অত্যন্ত দুঃখ বা যন্ত্রণা বা আমাদের লজ্জা পাওয়া উচিত যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলছেন পশ্চিমবঙ্গে সিস্টেমেটিক ফ্রড হয়েছে, অর্থাৎ পদ্ধতিগত জালিয়াতি হয়েছে। এই কথাটা বারবার বলেছেন। দ্বিতীয় কথাটা বলেছেন, যদি কিনা সেগ্রিগেশন সম্ভব হয় তাহলে অবশ্যই সেগ্রিগেশন পদ্ধতি করতে হবে, এবং সেক্ষেত্রে সিবিআই এবং স্কুল সার্ভিস কমিশনের এই দুটি তথ্যের উপর নির্ভর করে এডুকেশন ডিপার্টমেন্ট বা স্কুল দপ্তর অবশ্যই অযোগ্যদের তালিকা প্রকাশ করবে। এবং সেই হিসেবে সুপ্রিম কোর্ট দুটি কথা বলেছিল। প্রথম কথা হচ্ছে, অযোগ্যদের তালিকা অবশ্যই প্রকাশ করবে। তালিকা বলতে শুধুমাত্র নাম দিলে হবে না, সুপ্রিম কোর্ট এই হিসেবে একবারে পুরো নির্দেশিকা দিয়েছে যে প্রত্যেকের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, ওএমআর সিটে কত পেয়েছেন, বর্তমান কোন স্কুলে কর্মরত, তিনি কোন স্কুল থেকে কোন স্কুলে কর্মরত ট্রান্সফার নিয়েছেন, কবে ট্রান্সফার নিয়েছেন, কিভাবে ট্রান্সফার নিয়েছেন, তার মানে এই ট্রান্সফারের ব্যাপারটা পরে আসছে। আগে তিনি বর্তমান চাকরি কী করে পেয়েছেন তার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার ইত্যাদিগুলোকে সম্পূর্ণ প্রকাশ করতে হবে। সিবিআই এবং এসএসসির যে গাইডলাইন, সেই নিয়ম মেনে এডুকেশন ডিপার্টমেন্টকে অবশ্যই অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে, প্রথম কথা। এবং সমস্ত অযোগ্যদের মুচলেখা দিতে হবে, অর্থাৎ যে ভাই আমি 2016 প্যানেলের নিযুক্ত শিক্ষক এবং শিক্ষিকা, আমি মুচলেখা দিচ্ছি যে বর্তমানে আমি শিক্ষক আছি, ঠিক কথা। যদি আমি প্রমাণিত হই যে আমি জালিয়াত করে চাকরি পেয়েছি, আমি ভুল চিঠি চাকরি পেয়েছি, তাহলে এই সুপ্রিম কোর্টে বিচারাধীন সময় সমস্ত টাকা কিন্তু আমাকে ফেরত দিতে হবে, এই মুচলেখা। আর 2 নম্বর ছিল যেটা সুপ্রিম কোর্ট বলেছিল, যে ইংরেজি এবং বাংলা পেপারে সম্পূর্ণ নিজস্ব খরচে এই বিষয়ে সবাইকে নোটিফিকেশান জারি করতে হবে যে এই ব্যাপার, এই বৃত্তান্ত। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ কোনোটাই কিন্তু আমরা পালন দেখছি না, অর্থাৎ না অযোগ্য শিক্ষকরা বা যোগ্য শিক্ষকরা বা 2016 প্যানেলে নিযুক্ত শিক্ষক শিক্ষিকারা না তারা কোনো মুচলেখা দিয়েছেন, প্রথম কথা, না বাংলা বা ইংরেজি পেপারে এই বিষয়ে কোনো নোটিফিকেশান বা নির্দেশিকা জারি হয়েছে। তো কিন্তু গত শনিবার এই বিষয়ে যেটুকু আমরা আনসাপোর্টেড নিউজ হিসেবে শুনতে পাচ্ছি বা সূত্র মারফত সংবাদ মাধ্যমে শুনতে পাচ্ছি, যে সরকারের এই বিষয়ে আলোচনা হয়েছে এবং তারা মানে সেই সিবিআই এবং এসএসসির গাইডলাইন মেনে শিক্ষা দপ্তর খুব শীঘ্রই বা খুব সম্প্রতি, সম্ভবত এই সপ্তাহের মধ্যে, তারা অযোগ্যদের তালিকা প্রকাশ করবে। অর্থাৎ অযোগ্যদের তালিকা প্রকাশ করবে মানে তাদের নাম, বাবার নাম, তাদের নাম্বার অফ রেজিস্ট্রেশন, রোল নাম্বার, ওএমআর সিটে কত পেয়েছিল, বর্তমান কোন স্কুলে কর্মরত ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এবং নানা রকম তার অসংখ্য ক্রাইটেরিয়াজ আছে। এখন প্রশ্ন হচ্ছে এর পরের ঘটনাটা। আমি মানলাম অযোগ্য শিক্ষকদের একটা তালিকা প্রকাশ হলো, রামবাবু, শ্যামবাবু, মধুবাবু, মঞ্জুদি, ডলিদি, শ্যামলিদি, এটা তার তথ্য প্রকাশ হলো। কিন্তু এর পরে কি পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থার সমাধান হবে? এর ফলে কিন্তু দুটি ব্যাপার সৃষ্টি হবে। প্রথম হচ্ছে, পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থায় এমনিতেই আমাদের প্রত্যেকটা স্কুলে শিক্ষকের আকাল, আমি অভাব বলবো না, অভাব বললে বোধহয় একটু কম বলা হয়ে যায়, আমি বলবো শিক্ষক শিক্ষিকার আকাল। তার প্রমাণ হিসাবে আমরা দেখেছি যে মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট বেরোনোর পরে বিভিন্ন বিদ্যালয়গুলি তারা 11-এ ভর্তি নিচ্ছে না, এই মর্মে নিচ্ছে না যে ভাই আমাদের যেটুকু পুঁজি, অনেকে রিটায়ার করে গেছেন,
অনেকে ট্রান্সফার নিয়ে নিয়েছেন। আমাদের এই মুহূর্তে পুঁজি আমরা কি করে পড়াবো, তাহলে একটা ভয়ঙ্কর অবস্থা। এবং তারপরে যদি এই ধরুন অযোগ্য শিক্ষক সে মানে যদি ধরে নিই যে 8,324 জন বা 34 জন বা এই ধরনের কোনো কিছু একটা প্যারালাল নাম্বার হবে, যেটা অলরেডি স্টেট গভর্নমেন্ট তরফে সুপ্রিম কোর্টে বলা হয়েছিল, যদি এই পরিমাণ বাদ যায় তাহলে শিক্ষকের আরও অভাব হবে এবং একটা আকাল সৃষ্টি হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যারা বাদ গেলেন তারা নিশ্চয়ই সহজে ছেড়ে দেবেন না, তারা নিশ্চয়ই আবার নানা রকম স্টেপস নিতে পারেন, আন্দোলন করতে পারেন, নানা রকম জায়গায় এই বিষয় নিয়ে তারা সমুচিত কিংবা অসমুচিত আন্দোলন করতে পারে। এর ফলে কিন্তু পশ্চিমবঙ্গের বুকে মনে করা হচ্ছে শিক্ষা ব্যবস্থায় একটা ভয়ঙ্কর মোড় আসতে চলেছে। তো ফ্রেন্ডস, আমরা চাইবো যে শিক্ষা ব্যবস্থা অবশ্যই আগের মতো স্মুথ চলুক এবং যারা অযোগ্য বা যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পাননি, যারা এই যে 8,324 বা যে ফিগারটা প্যারালাল ফিগারটা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে, শিক্ষা দপ্তর, সিবিআই এবং এসএসসি গাইডলাইন মেনে সম্পূর্ণ অযোগ্যদের তালিকা প্রকাশ করুক। অযোগ্যরা বেরিয়ে যাক, অর্থাৎ চালের মধ্যে কাঁকড় যুক্ত আছে, সেই কাঁকড় সময় চাল খেতে আর ভালো লাগছে না, এই কাঁকড়টা বাদ যাক। কাঁকড় না বাদ গেলে চালটা অবশ্যই এটাকে সমুচিত বলে মনে হবে না, আর তারা শিক্ষা ব্যবস্থা কম কাঁকড় নিয়েও চলে না। তো এই সপ্তাহটা অবশ্যই আমরা লক্ষ্য রাখবো, ওয়েট অ্যান্ড ওয়াচ করব। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তাহ বলা চলে, যেখানে কিনা এডুকেশান ডিপার্টমেন্ট প্রকাশ করবে। তো ফ্রেন্ডস, মুচলেখা ব্যাপারে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত কোনো শিক্ষক নেননি, আর বাংলা পেপার বা ইংরেজি পেপারেও কিন্তু এই বিষয়ে কোনো নোটিফিকেশান হয়নি। কেন হয়নি সেটা অবশ্যই এই অযোগ্যদের তালিকা প্রকাশ হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে কোন কোন মানে অযোগ্য শিক্ষক শিক্ষিকারা একেবারে ভিড় করে প্রত্যেকটা বিদ্যালয়ে ছাত্র এবং ছাত্রীদের ভবিষ্যৎকে দিনে দিনে কুড়ে নষ্ট করছে, সেটা কিন্তু আমরা অবশ্যই জানতে পারবো। তাতে হয়তো খানিকটা দুঃখ বা যন্ত্রণা হতে পারে শিক্ষক হিসেবে, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরি করছে তাদের পরিবারের কী হবে, তাদের ফ্যামিলির কী হবে। কিন্তু একটা বৃহৎ সূত্রে মানে ফর দি বেনিফিট অফ দি স্টুডেন্টস, অফ দি বেনিফিট অফ দি স্টুডেন্টস, বাই দি বেনিফিট অফ দি স্টুডেন্টস, এটাকে অবশ্যই আমাদের মেনে নিতে হবে যে চাল থেকে কাঁকড় আমাদের বের করতেই হবে। কারণ কাঁকড় যদি বের করে না হয় তাহলে ও দাঁতে একদিন এমনভাবে পড়বে, দাঁত যে পুরো যন্ত্রণা সৃষ্টি করবে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় একটা বিশাল যন্ত্রণা সৃষ্টি করবে। তাই আমরা সবাই চাই যে চাল থেকে কাঁকড় বেরিয়ে যাক। এর পরবর্তী আপডেট কী হলো অবশ্যই আমার চ্যানেলের থ্রুতে কনভে করব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।